আপনাদের তো অভিজ্ঞতা ছিল রাজীব কুমারের ক্ষেত্রে, আপনাদের তো অভিজ্ঞতা ছিল শেখ শাহজাহানের ক্ষেত্রে সন্দেশখালীর, যে রাজ্যে যখনই কোনো তদন্তকারী সংস্থা তারা এসছে, তাদেরকে উপরে বেনজির আক্রমণ শানিয়েছে শাসক দল এবং শাসন ক্ষমতায় থাকা নেতামন্ত্রীরা শাসন ক্ষমতারকে ব্যবহার করে। তাহলে আপনারা কেন পর্যাপ্ত প্রোটেকশন না নিয়ে ওখানে রেড করতে গেছে? দেখুন, বিজেপি যখন ধর্নায় বসে আইপ্যাক কাণ্ডে, তখন মনে রাখতে হবে তারা মূল ধর্নাটা মমতা ব্যানার্জির সঙ্গে আগে দিয়ে এসছে এবং সেই ধর্নায় সিদ্ধান্ত নিয়েছে যে অমুক তারিখে আইপ্যাকের অফিসে যাবে বা প্রতীক জৈনের বাড়িতে যাবে এবং কোন সময় যাবে সব নির্ধারণ হয়েছে। কোন সময় মমতা ব্যানার্জিকে যেতে হবে, যখন একটা মানুষ ঘুম থেকে উঠেছে, একটু সবাই সজাগ হয়েছে, অফিসে গেছে, সেই সময়টাও স্থির হয়েছে এবং সেই সময় গিয়ে সবাই যখন টিভিতে দিকে মুখ রাখতে পারে। হ্যাঁ, মানে আসলে এই সমস্ত বৈদ্যুতিক মাধ্যম দিয়ে, সোশ্যাল মিডিয়ার মাধ্যম দিয়ে মানুষের কাছে খবর পৌঁছাতে হবে। দেখো, বিজেপি আর তৃণমূলের লড়াই, যারা এইসব দাবি নিয়ে রাস্তায় লড়ছে, সেই লড়াইটাকে আপনি ঢাকা দিয়ে দেবেন, একটা নাটক তৈরি করতে হবে। এই চিত্রনাট্যের তৈরি বহুদিন আগে ধর্ণা হয়েছে মমতা ব্যানার্জি মোদির বা তাদের দলের নেতাদের, আর সেই চিত্রনাট্যের একটা তথ্যচিত্র আবার একটা ধর্ণা মঞ্চ করে হবে নবান্নের সামনে। এরকম অনেক ধর্ণামঞ্চ দেখতে পাবেন। স্যার, একেবারে বর্তমানে রাজ্যের যে পরিস্থিতিতে আমরা দাঁড়িয়ে রয়েছি, রাজ্যের মুখ্যমন্ত্রী ফাইল ছিনতাই করে পালিয়ে যাচ্ছে, এমনটা ইডি অভিযোগ করছে একেবারে সুপ্রিম কোর্টে। সেই ফাইলে নাকি কয়লা দুর্নীতি কাণ্ড, সেই টাকার হিসেব ছিল, এমনকি ইডি বলছে তাদের হাত থেকে ছিনিয়ে নিয়ে যাওয়া হয়েছে। হুমকি দেওয়া হয়েছে যাতে তদন্ত না করা হয়। কি বলবেন? রাজ্যের মুখ্যমন্ত্রী, মুখ্য সচিব সহ বড় মাপের পুলিশ আধিকারিকরা নাকি হুমকি দিয়েছেন। দেখুন, মুখ্যমন্ত্রীর কথায় পরে আসতে হবে। এই মুখ্যমন্ত্রী যে এমন আচরণ করবেন, তা আমাদের কাছে কোনো নতুন ঘটনা নয় বা কোনো ব্যতিক্রমী ঘটনা নয়। 2012 সালেও উনি ভবানীপুর থানার মধ্যে থেকে অপরাধীদেরকে বার করে নিয়ে এসেছিলেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন দুটি। একটা হচ্ছে যে 2020 সালে সিবিআই এর এফআইআর এর পরে তদন্ত শুরু হয়। মূলত ইসিএল এর যারা আধিকারিক এবং সিআইএসএফ কর্মী এবং যারা আরো অভিযুক্ত আছে, যারা চক্রান্তের সঙ্গে যুক্ত, যারা বেনিফিশিয়ারি, তাদের বিরুদ্ধে এফআইআর তৈরি হয়। পরবর্তীকালে সেই বছরই ইডি মানি ট্রেল বার করার জন্য কেস রুজু করে। 20 সাল থেকে 26 সাল, এত দীর্ঘসূত্রতা কেন? দুই, আপনাদের তো অভিজ্ঞতা ছিল রাজীব কুমারের ক্ষেত্রে, আপনাদের তো অভিজ্ঞতা ছিল শেখ শাহজাহানের ক্ষেত্রে সন্দেশখালীর, যে রাজ্যে যখনই কোনো তদন্তকারী সংস্থা তারা এসছে, তাদেরকে উপরে বেনজির আক্রমণ শানিয়েছে শাসক দল এবং শাসন ক্ষমতায় থাকা নেতামন্ত্রীরা শাসন ক্ষমতারকে ব্যবহার করে। তাহলে আপনারা কেন পর্যাপ্ত প্রোটেকশন না নিয়ে ওখানে রেড করতে গেছিলেন? আচ্ছা, যখন রেড করতে গেলেন, তখন আপনার সামনে থেকে যখন ছিনিয়ে নিয়ে গেল, তখন ইমিডিয়েটলি আপনারা কেন মমতা ব্যানার্জিকে গ্রেপ্তার করলেন না? বা যেসব পুলিশ আধিকারিক ছিলেন রাজ্যের, তাদেরকে গ্রেপ্তার করলেন না, যারা আপনার সরকারি কাজে বাধা দিল, যারা ইনফ্যাক্ট ডাকাতি করলো? কারণ যেখানে 5-এর অধিক লোক জমায়েত করে জোরপূর্বক অস্ত্র দেখিয়ে বা জোর খাটিয়ে ছিনিয়ে নেয়, তা ড্যাকয়েটি সামিল। তাহলে তার বিরুদ্ধে আপনারা না এফআইআর করলেন, না তাদেরকে গ্রেপ্তার করার ব্যবস্থা করলেন। আপনারা কি করলেন? একটা মামলা করলেন হাইকোর্টে সিবিআই কে দিয়ে এফআইআর করানোর জন্য। কেন? এই প্রশ্নের উত্তর এখনো মেলেনি। হাইকোর্টের পরে আপনি গেলেন সুপ্রিম কোর্ট। দিন পেরিয়ে যাচ্ছে, 2020 থেকে যেমন 26 লেগে গেছে আপনার ওই বাড়ি পর্যন্ত পৌঁছাতে, প্রতীক জৈনের বাড়িতে পৌঁছাতে। আইপ্যাকের গোয়া অফিসকে আপনি ডিটেক্ট করেছেন বহুদিন আগে, প্রতীক জৈনের বাড়িতে আসতে হলো 2026 সালে, খুব সঙ্গত কারণে। যারা শাসক ক্ষমতা আছে তারা প্রশ্ন তুলছে যে নির্বাচনের আগে আপনি প্রতিহিংসা করার চেষ্টা করছেন।
আর ইডি সিবিআই এর ক্ষেত্রে যেটা দেখা গেছে যে শাসক দলের কাজকে ব্যবহার করার জন্যই বিজেপি এদেরকে ব্যবহার করেছে। এবং আমরা জানি আসলে বিজেপি এবং তৃণমূল বোঝাপড়া করে এই যে লোক দেখানো লড়াইটা করে, আমরা যেন বলি এটা চিত্রনাট্য তৈরি করেছে। এই চিত্রনাট্য তৈরি করেছে আসলে লোকগুলো যারা এই আজকে নির্বাচনের আগে ভাবছে তারা যে আমি তো কিছু পেলাম না কেন্দ্রের কাছ থেকে, আমরা কিছু পেলাম না রাজ্যের কাছ থেকে, তাদের মস্তিষ্কটাকে তাদের ভাবনাটাকে ঘুরিয়ে দাও, মিসডিরেক্ট করো। তার জন্য ঠিক নির্বাচনের আগে একটা চিত্রনাট্য তৈরি করে দেওয়া। আর এই আদালত আদালত খেলা চলবে। আর জুডিশিয়ারি নিয়ে তো আর নতুন করে কিছু বলার নেই, এখন সারা ভারতবর্ষের লোক বলতে শুরু করেছে। ফলে এই সময় পেরিয়ে যাবে, কিন্তু আমরা যেটা নিয়ে প্রশ্ন তুলতে চাই তা হচ্ছে যে কয়লা কেলেঙ্কারি, আমার দেশের সম্পদ চুরি হয়েছে, যে সম্পদের মালিক আমি, যে সম্পদের মালিক ভারতবর্ষের প্রতিটি নাগরিক। এই সম্পদের সঠিক ব্যবহারের মধ্যে দিয়ে অর্থনৈতিক বৈষম্য দূর করা যেত। সেই সম্পদ যা বলছে যে এই প্রতীক জাইনের থ্রু দিয়ে হাওয়ালার মাধ্যমে বিদেশে পাচার হয়েছে, সেই সম্পদ কবে উদ্ধার হবে আর সেই সম্পদ কবে সাধারণ মানুষের কাজে ব্যবহার হবে, আমরা সেটা নিয়ে বেশি কনসার্ন। কিন্তু দাদা বিজেপির পক্ষ থেকে আজকে একেবারে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তারা, এবং তারা বলছেন যে নবান্নর থেকে কিছু দূরে তারা শান্তিপূর্ণ অবস্থান করতে চায়। এই বিষয়ে পারমিশনের জন্য আবারও তারা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে। এই আইপ্যাক কাণ্ডে তারা নাকি ধর্নায় বসবে। দেখুন, বিজেপি যখন ধর্নায় বসে আইপ্যাক কাণ্ড, তখন মনে রাখতে হবে তারা মূল ধর্নাটা মমতা ব্যানার্জির সঙ্গে আগে দিয়ে এসছে এবং সেই ধর্নায় সিদ্ধান্ত নিয়েছে যে অমুক তারিখে আইপ্যাকের অফিসে যাবে বা প্রতীক জাইনের বাড়িতে যাবে, এবং কোন সময় যাবে সব নির্ধারণ হয়েছে। কোন সময় মমতা ব্যানার্জিকে যেতে হবে, যখন একটা মানুষ ঘুম থেকে উঠেছে, একটু সবাই সজাগ হয়েছে, অফিসে গেছে, সেই সময়টাও স্থির হয়েছে। এবং সেই সময় গিয়ে সবাই যখন টিভিতে দিকে মুখ রাখতে পারে। হ্যাঁ, মানে আসলে এই সমস্ত বৈদ্যুতিক মাধ্যম দিয়ে, সোশ্যাল মিডিয়ার মাধ্যম দিয়ে মানুষের কাছে খবর পৌঁছাতে হবে। দেখো, বিজেপি আর তৃণমূলের লড়াই চলছে, লড়াই যে বামপন্থীরা রাস্তায় করছে, তারা যে বাংলা বাঁচাও লড়াইয়ে নেমেছে, তারা যে বলছে শিক্ষার অধিকার ফেরাতে হবে, তারা যে বলছে কাজের অধিকার ফেরাতে হবে, তারা যে বলছে 26,000 যারা শিক্ষক চাকরি হারালো কোনো অন্যায় না করে, তাদের চাকরি ফেরাতে হবে, যারা বলছে যে দিনের পর দিন মানুষ বেকার রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, তাদেরকে কাজের ব্যবস্থা করতে হবে, 100 দিনের কাজের অধিকার ফেরাতে হবে, হসপিটালে চিকিৎসা নিশ্চিত করতে হবে গরিবের, যারা এইসব দাবি নিয়ে রাস্তায় লড়ছে, সেই লড়াইটাকে আপনি ঢাকা দিয়ে দেবেন, একটা নাটক তৈরি করতে হবে। এই চিত্রনাট্যের তৈরি বহুদিন আগে ধর্ণা হয়েছে মমতা ব্যানার্জি মোদির বা তাদের দলের নেতাদের, আর সেই চিত্রনাট্যের একটা তথ্যচিত্র আবার একটা ধর্ণা মঞ্চ করে হবে নবান্নের সামনে। এরকম অনেক ধর্ণা মঞ্চ দেখতে পাবেন। হ্যাঁ, ফলে বিজেপি আর তৃণমূল নিয়ে আমাদের মনে হয় আলোচনা এবার বন্ধ করে দেওয়া উচিত, অনেক হয়েছে। কেন্দ্রে আপনারা দীর্ঘদিন আছেন, রাজ্যে আপনারাও দীর্ঘদিন আছেন, এবার একটুখানি জায়গাটা ছেড়ে দিন, সাধারণ মানুষের জায়গা দিন। আর যদি সৎ সাহস থাকে নির্বাচনটা নিরপেক্ষভাবে করুন। বিজেপি তো অলরেডি নির্বাচন কমিশনকে লাগিয়ে দিয়েছে মমতা ব্যানার্জির সঙ্গে হাত মিলিয়ে, সেখানে গরিব মানুষের ভোট কি করে কেড়ে নেওয়া যায়। যারা তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে ক্ষোভ দেখাতে যায়, তাদের ভোট যাতে না দিতে পারে, হ্যাঁ, সেই জন্যে এসআইআর করে নামগুলো সব বাদ দেওয়ার চেষ্টা করছে এবং লক্ষ লক্ষ মানুষের নাম বাদ যাবে। হ্যাঁ, এবং সেটা নিয়েও আবার একটা তৈরি হয়েছে, তৃণমূল আবার নাটক করছে, হ্যাঁ, বিজেপি একটা নাটক করছে, এই নাটক চলছে। কিন্তু এই মানুষের অধিকারগুলো ফেরানো নিশ্চিত করবে কে? কিন্তু দাদা আজকে গিয়ে কোথাও না কোথাও এই যে বিচার ব্যবস্থা, শুধু আজকে না, বহু আগে থেকে বিচার ব্যবস্থার উপর যে প্রশ্নবিদ্ধ ছিল, এখন কোথাও গিয়ে মনে হচ্ছে বিচার ব্যবস্থাও কি শাসক দলের হাতে। কারণ আইনমন্ত্রী তিনি এলেন মামলা শুনতে এবং সেই মামলাটা হলো না, বিচারপতি এজলাস ছেড়ে বেরিয়ে গেল। এই চিত্র এরকম এর আগেও আমরা দেখেছি শাসক দলের যে কোনো মামলায় কিছুটা এই একই চিত্র তৈরি হয়। দক্ষিণের এক শিল্পী, উনি থিয়েটার করেন, অভিনয় করেন, তিনি বলেছেন জুডিশিয়ারি ইজ ডুইং ইনজাস্টিস। হ্যাঁ, এক সময় আমরা যখন এই রাজ্য কেন্দ্রের বিভিন্ন বঞ্চনার শিকার হই, আইনের অধিকার থেকে বঞ্চিত হতাম,
তখন সাধারণ মানুষ ভরসা করতো জুডিশিয়ারির উপরে। হ্যাঁ, আমরা ভরসা করতাম যে ধর্ম, বর্ণ, ভাষা নির্বিশেষে জুডিশিয়ারি কোনো পলিটিক্যাল কালার না দেখে নিরপেক্ষভাবে বিচার করবে। সাধারণ মানুষ প্রতিনিয়ত প্রশ্ন তুলছে। ভাবা যায় না যে উমরখালিদকে নিয়ে এই ৫ বছর অপেক্ষা করতে হবে। এই কয়েক হাজার যে মামলায় উইটনেস রাখা হয়েছে, যে মামলার কবে নিষ্পত্তি হবে কেউ জানে না, যে মামলায় সর্বাধিক সাজার অর্ধেক খাটা হয়ে গেছে তাকেও জামিন দিচ্ছে না। আবার দেখবেন রিপাবলিকের সাংবাদিককে রাত্রে বসে জামিন দিয়ে দিচ্ছে। বাবরি মসজিদ ধর্মের উপর ভিত্তি করে জাজমেন্ট দিচ্ছে। হ্যাঁ, আবার ওই আলিগড় ইউনিভার্সিটি জাজমেন্টে ধোঁয়াশা রাখছে। বোঝা যায় যে ভবিষ্যতে যাতে আবার একটা কমিউনাল রায়ের তৈরি হয় তার ব্যবস্থা করছে। জুডিশিয়ারি এই কাজটা করছে। দুর্ভাগ্যের, আমি অনুরোধ করব যারা জুডিশিয়ারি দায়িত্বে আছেন, আপনারা আপনাদের জ্ঞান ফেরান। দয়া করে সংবিধানের শপথ নিয়েছেন, সেই সংবিধানকে যদি কোনো ধর্ম মানেন আপনারা, সেই ধর্মগ্রন্থের পাশাপাশি সংবিধানকে রাখুন, সমান মর্যাদা দিন, আর সৎ পথে, ইমানের পথে থেকে বিচার করার সময় সৎ হন, নিরপেক্ষ হন, নির্ভীক হন, যাতে মানুষ সংবিধানের নিরিখে, আইনের নিরিখে বিচার পায়। দাদা একেবারেই শেষ প্রশ্ন, মুখ্যমন্ত্রীর গ্রেফতারি কি আসন্ন? কারণ কি এর আগে আমরা রাজীব কুমারের ক্ষেত্রে, ফিরহাদ হাকিমের ক্ষেত্রে ঠিক একই চিত্র দেখতে পেয়েছিলাম। সেই বিষয়ে এখনো তৎপরতা আর নেই, কিন্তু বর্তমানে এই মুহূর্তে দাঁড়িয়ে এই কাণ্ডে কি একেবারে সবুজ ফাইলে কি ছিল সেই বিষয়ে যখন প্রশ্নচিহ্ন থাকছে, সেই জায়গায় মুখ্যমন্ত্রী গ্রেফতারি কি আসন্ন? দেখুন, সবুজ ফাইলে কি ছিল এটা নিয়ে প্রশ্ন করার কোনো কারণ নেই। সবুজ ফাইলে যা কিছু ছিল তা মুখ্যমন্ত্রীকে অপরাধী বানাতে পারতো, মুখ্যমন্ত্রী নেতামন্ত্রীকে অপরাধী বানাতে পারতো, তাই ছিনিয়ে বার করে নিয়ে এসছে। ইডি বলছে, এবং অভিযোগ করছেন কয়লা দুর্নীতির হিসেব ছিল। খুব ঠিকই তো। আর ইডি জানিয়েই এসছে যে এগুলো যদি আমি আমার চার্জশিটের মধ্যে ঢোকাই তাহলে আপনি তো সাজা প্রাপ্ত হয়ে যাবেন বিচারে। ফলে আপনার সুযোগ দিচ্ছি, আপনি বের করে নিয়ে যান। ঠিক আছে, এখন মুশকিল হচ্ছে যে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি সংবিধানের শপথ নিয়েছেন যে সংবিধানের বিধি মেনে, আইন, দেশের আইন মেনে রাজ্যকে চালাবেন। তিনি আইনকে বুড়ো আঙুল দেখিয়ে সব কিছু ছিনিয়ে নিয়ে চলে আসছে। এ তো অ্যানার্কি তৈরি হবে। হ্যাঁ, আর প্রেসিডেন্সিয়াল রুলকে ইনভাইট করছেন উনি। হ্যাঁ, মানুষ তো দাবি তুলবে, তখন উনি একটা অজুহাত দেখাবেন যে আমি তো এই প্রেসিডেন্সিয়াল রুলের উপর আমি কিছু করতে পারলাম। ফলে সেই অজুহাতের জায়গা খুঁজছেন উনি। আর গ্রেপ্তারের কথা ভাববেন না, গ্রেপ্তার করলে ইডি সেই দিনই ওদেরকে ওনাকে গ্রেপ্তার করবে। তবে গ্রেপ্তারি খেলা চলবে। হ্যাঁ, একটা রোমহর্ষক একটা চিত্রনাট তৈরি হবে। আমরা সবাই প্রতিদিন নিউজ চ্যানেলের দিকে তাকিয়ে থাকবো। হ্যাঁ, আপনারা আসবেন। হ্যাঁ, বিভিন্ন লোক যুক্তিতক্কের মাধ্যমে একটা রোমাঞ্চকর আলোচনা তৈরি হবে। হুম, আমাদের আইনজীবীদের কেউ কেউ অংশগ্রহণ করবে, বিশেষজ্ঞরা অংশগ্রহণ করবে। হ্যাঁ, আমরা যেগুলো জি সিনেমায় দেখতে পাই সেগুলো আমরা সংবাদ মাধ্যমে দেখতে পাবো।